রাজ্য কেন্দ্র যতই নিজেদের মধ্যে ঝগড়া দেখানোর চেষ্টা করুক, কিন্তু আসলে যে ভেতর ভেতর মোদিজি এবং কালীঘাটের দিদির যে একটা ভেতর ভেতর রাজনৈতিক বোঝাপড়া আছে, তা আজকে বাংলার মানুষও কিছুটা বুঝতে পারে। পার্লামেন্টে জানাচ্ছে ইডি এবং সিবিআই এর কনভিকশন রেট, অর্থাৎ দোষী প্রমাণ করবার যে রেট, সেটা হচ্ছে 5%। 100টা মামলার 5টা মামলা তারা প্রমাণ করতে পারে। এর চাইতে বড় অপদার্থ আর কেউ আছে? পশ্চিমবাংলার চাইতেও বা পশ্চিমবাংলার সিভিক ভলেন্টিয়ারের চাইতেও বড় অপদার্থ জিনিসে পরিণত করছে ইডি আর সিবিআই। কল্পনার বাইরে যে আরজি করের ঘটনায় ডিফল্ট বেল হতে পারে 90 দিনে, এটা আমাদের কল্পনার অতীত। দাদা, 90 দিন পার হয়ে যাওয়ার পরও চার্জশিট পেশ করলো না সিবিআই। এটা কি সিবিআই এর ব্যর্থতা নাকি রাজ্য কেন্দ্র সেটিং বলে মনে হচ্ছে? সেটিং ছাড়া অন্য কিছু কি বলে মনে হচ্ছে কারুর? মনে হচ্ছে না। দুর্ভাগ্যের হলেও সত্যি, সিবিআই এর মতো একটা এজেন্সি, এত বড় একটা এজেন্সি, গোটা ভারতবর্ষের মানুষ যাদেরকে ভরসা করতে চায়, বাংলার মানুষও যাদেরকে ভরসা করতে চায়, কিন্তু সারদা রোজ ভ্যালি থেকে শুরু করে আরজি করের ঘটনা, এমন এমন জায়গায় গিয়ে সিবিআই অভিযুক্তদের হয়েই কার্যত তাদের পাশে দাঁড়ালো। কখনো মদন মিত্র হতে পারেন, কখনো ববি হাকিম হতে পারেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, কখনো একের পর এক তৃণমূল কংগ্রেসের স্বনামধন্য নেতা হতে পারেন, এবং সব শেষে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের একজন, সকালবেলায় আরজি কর কলেজ থেকে তিনি পদত্যাগ করে বিকেল বেলায় প্রাইজ পোস্টিং পেয়ে গেছিলেন কলকাতা মেডিকেল কলেজে, সিবিআই তাকেই বাঁচিয়ে দিল ডিফল্ট বেল। মানে কল্পনার বাইরে যে আরজি করের ঘটনায় ডিফল্ট বেল হতে পারে 90 দিনে, এটা আমাদের কল্পনার অতীত। রাজ্য কেন্দ্র যতই নিজেদের মধ্যে ঝগড়া দেখানোর চেষ্টা করুক, কিন্তু আসলে যে ভেতর ভেতর মোদিজি এবং দিদির কালীঘাটের দিদির যে একটা ভেতর ভেতর রাজনৈতিক বোঝাপড়া আছে, তা আজকে বাংলার মানুষও কিছুটা বুঝতে পারছেন। আপনারা বারবার বলেন মোদি দিদির যে রাজনৈতিক বোঝাপড়া, কারণটা কি? কারণটা খুব পরিষ্কার। দিদি তুমি রাজ্যে থাকো, আমি মোদি আমি কেন্দ্রে থাকবো। 2014 সালে যখন নরেন্দ্র মোদি ব্রিগেডে মিটিং করতে এসেছিলেন, এসে কি বলেছিলেন? আপকি দোনো হাত মে লাড্ডু হোগা। কেমন লাড্ডু? না, রাজ্যে মমতা ব্যানার্জি থাকবে, কেন্দ্রে আমি থাকবো। আমাদের কথা খুদ নরেন্দ্র মোদী বলেছিলেন, আপকে দোনো হাত মে দো লাড্ডু হোগা, বাঙালির উদ্দেশ্যে। তাই জন্য দেখুন, আমাদের কথা খুব স্পষ্ট। আসলে এরা চাইছে কি? এরা চাইছে যেন তেন প্রকারে ক্ষমতায় থাকতে হবে, তার জন্য ধর্মকে ব্যবহার করতে হবে। কখনো হুমায়ুন কবিরকে বাজারে নামিয়ে দিয়ে বাজার গরম করে ফেলতে হবে, কখনো ববি হাকিমকে নামিয়ে দিতে হবে, কখনো শুভেন্দু অধিকারী তিনি নিজেই নেমে যাবেন, এবং এই সব করে একজন কেন্দ্রের সরকারের ক্ষমতায় থাকার চেষ্টা করবে, একজন রাজ্যের সরকারের থাকার চেষ্টা করবে। এটাই তো আসল বিষয়। এই দুজনের মধ্যে এরা রাজনৈতিক বোঝাপড়াটাকে সীমাবদ্ধ রাখতে চাইছে। আমাদেরও কাজ বামপন্থী রাজনৈতিক দল হিসেবে এই রাজনৈতিক বোঝাপড়ার বিরুদ্ধে বৃহৎ অংশের মানুষকে নিজেদের কাছে নিয়ে আসা। দাদা, 3 মাস আগে সিবিআই যেখানে বলেছিল আরজি কর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত আছে, চক্রান্তের টালা থানার ওসি বৃহত্তম অংশ বলা যেতে পারে। দেখুন, সিবিআই তো কারোর কথায় চলে, সিবিআই নিজের মতো তো চলে না। সিবিআই তো কারোর নিজের মতো চলছে না, সিবিআই কারোর কথায় চলছে। যার কথায় চলছে, কেন্দ্রীয় সরকারের কথায় যেভাবে চলছে, সেভাবেই অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছেন। কলকাতা পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ তদন্ত করে সাত তাড়াতাড়ি বলে দিল আরজি করের ঘটনা একা সঞ্জয় ঘটিয়েছে। গোটা রাজ্যের মানুষ আমরা বিশ্বাস করি একা সঞ্জয় নয়, সঞ্জয়ের সাথে আরো অনেকে ছিল। দিদির পুলিশ যে কথা বললো, মোদিজি সিবিআইও একই কথা বলে দিচ্ছে যে হ্যাঁ, এই ঘটনা সঞ্জয় ঘটিয়েছে। টালা থানার ওসি অথবা আরজি করের প্রিন্সিপালের এগেনস্টে তারা চার্জশিট টুকু পর্যন্ত দিতে পারছেন। তো এর চেয়ে বড় সেটিং আর কি হতে পারে? দুর্ভাগ্যের হলেও সত্যি, সিবিআই এর উপর মানুষ আর ভরসা রাখতে পারবেন না এরপরে। দাদা, সিবিআই যখন তাদের গ্রেপ্তার করেছিল, টালা থানার ওসি বলুন কিংবা সন্দীপ ঘোষ, তাদের গ্রেপ্তারের পিছনে তো নির্দিষ্ট কোনো কারণ ছিল বলে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে চার্জশিট কেন পেশ হচ্ছে না? গোটা বিষয়টা আসলে রাজনৈতিক বোঝাপড়াটাকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছে এবং একে অন্যের ওপরে একটা কৌশল অবলম্বন করতে চাইছে। মদন মিত্র তো সিবিআই এর মাধ্যমে গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর দ্বারা, ববি হাকিমও গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর দ্বারা, শোভন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর দ্বারা, কালীঘাটের কাকু গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর দ্বারা, পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর দ্বারা, কুন্তল ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর দ্বারা, পার্থ চ্যাটার্জির বান্ধবী গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর দ্বারা, সব যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর দ্বারা। কিন্তু দিনের শেষে এরা সবাই বেরিয়ে আসলো আজকে জামিনে। কিভাবে? কেন? কোন কারণে?
আজকে সিবিআই উত্তর দেবে না? পার্লামেন্টে জানাচ্ছে ইডি এবং সিবিআই এর কনভিকশন রেট, অর্থাৎ দোষী প্রমাণ করবার যে রেট, সেটা হচ্ছে 5%। 100টা মামলার 5টা মামলা তারা প্রমাণ করতে পারে। এর চাইতে বড় অপদার্থ আর কেউ আছে? পশ্চিমবাংলার চাইতেও, বা পশ্চিমবাংলার সিভিক ভলেন্টিয়ারের চাইতেও বড় অপদার্থ জিনিসে পরিণত করছে ইডি আর সিবিআই কে। কিন্তু এটা তো হবার কথা নয়। মানুষ, আমরা এখনো যখন কলকাতা হাইকোর্টে মামলা হয়, যখন রাজ্য পুলিশের ওপর কেউ ভরসা রাখতে পারে না, তখন তো মানুষকে বলেন যে আমি সিবিআই তদন্ত চাই। তদন্ত কেন চাই? তার কারণ সত্য উদ্ঘাটন করবার জন্য। কিন্তু এই যদি তদন্তের অবস্থা হয়, তা মানুষ আর কার উপর ভরসা করবে? দাদা, সঞ্জয় রায়ের বেলায় সিবিআই যেভাবে 90 দিনে খুব তৎপরভাবে চার্জশিট দিয়েছিল, এদের বেলায় দিল না। আমরা তো বলছি যে দিদির পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ যা তদন্ত করে বলেছিল যে সঞ্জয় রায় একাই দোষী, সিবিআই সেটাকেই প্রমাণ করতে চাইছে। মোদিজি সিবিআই প্রমাণ করতে চাইছে, দিদির পুলিশ ঠিক বলেছিলেন। দাদা, সিবিআই তদন্তের এই হাল হলে সত্যি কি বিচার পাবে অভয়া? বিচার ছিনিয়ে আনতে হবে, আমরা এটা বলতে পারি। তো বামপন্থীরা, আমরা এসএফআই রাস্তায় নেমেছে, লড়ছে, মহিলা সমিতি রাস্তায় নেমেছে, ডিওয়াইফাই রাস্তায় নেমেছে, গোটা রাজ্য জুড়ে আবার নতুন করে আন্দোলনের প্রস্তুতি শুরু হচ্ছে। রাষ্ট্র না চাইলে দাঙ্গা হয় না, রাষ্ট্র না চাইলে বিচারও হয় না। কিন্তু রাষ্ট্রের জন্য তো তিলোত্তমাদির বিচার কে আমরা ছেড়ে রাখতে পারি না। আমাদের সহনাগরিক একটা সরকারি হাসপাতালের মধ্যে যেভাবে খুন ধর্ষিতা হতে হলো, তারপরেও তার একটা বিচার নিয়ে তাদের এই দোনামনা, তা যথেষ্ট ব্যথার কারণ। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার বুকে যে কোনো মিছিল যা সরকার বিরোধী, যা প্রতিষ্ঠান বিরোধী, যেখান থেকে তৃণমূল বিড়ম্বনা পড়তে পারে, তার পারমিশন পাওয়ার জন্য এখন হাইকোর্ট অব্দি দৌড়ে আসতে হচ্ছে। এর চাইতে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এই যে কার্নিভাল করবার জন্য, দ্রোহের কার্নিভাল করবার জন্য কলকাতা হাইকোর্টকে স্পেশালি বসতে হয়েছিল, অ্যারেঞ্জ করতে হয়েছিল সেই মিছিলের পারমিশন দেওয়ার জন্য। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্র, মুক্ত মনন, চিন্তা, এই সব কিছু যে বিরোধী একটা স্পেস দখল করেছে, এই সরকার যে আসলে কিছুকেই তোয়াক্কা করে না, সেটাই প্রমাণিত হয়। দাদা, সারদা নারদা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, বর্তমানে আরজি করে, একের পর এক জামিন। সাধারণ মানুষ এই আইন ব্যবস্থার উপরে ভরসা রাখবেন কি করে? বিজেপি নেতারা উত্তর দিক, শুভেন্দু অধিকারী উত্তর দিক। যে শুভেন্দু বাবু, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ যারা এসে পশ্চিমবাংলায় বললেন যে চোরেদেরকে জেলের মধ্যে পুরবো, আসলে জেলের মধ্যে মানে কি? যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কিছু লোক তোমার দলে থাক, জেল খেটে আসার পরে নেতামন্ত্রী হবে, আর কিছু লোককে আমি নিয়ে নেব। শুভেন্দু বাবু, তার বিরুদ্ধে নারদার অভিযোগ ছিল, শুভেন্দু বাবুকে বিরোধী দলনেতা বানিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রোজ ভ্যালিতে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। অজিত পাওয়ার মহারাষ্ট্রে, তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ সিবিআই করেছিল, বিজেপি করেছিল। আজকে সেই অজিত পাওয়ার বিজেপিতে যোগদান করবার পরে, উপমুখ্যমন্ত্রী হওয়ার পরে তাকে সবকিছু থেকে মাফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যতক্ষণ অন্য দলে আছো তুমি চোর, কিন্তু তুমি যখনই বিজেপিতে যোগদান করবে তখন তুমি সাধু। যা আসলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এর দ্বারা, দেশের এই এজেন্সির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমরা এটাই বলতে পারি।